যদি আমি রাজনীতি বলতে ভাবি যে মন্ত্রিত্ব, নির্বাচনে ভোটার লাইনে দাঁড়িয়ে হচ্ছে ভোট দিচ্ছি, এটা কি আমি পলিটিক্সে পার্টিসিপেট করছি না? বিমান বসু 84 বছর বয়সে যেভাবে মিছিলে হাঁটে, বা এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 70-এর কাছাকাছি বয়স হতে চললো, মানে আমাদের নেতারা ভোটের সময় যে পরিমাণ পরিশ্রম করে, সেই পরিশ্রম কিন্তু আমরা কেউ সারা বছরে করি না। এবার আমি কি করে বলি যে না, আপনার 60-এর ওপর বয়স হয়েছে, আপনাকে করতে দেবো না, আপনি পারলেও করতে দেবো না? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্জিত গ্রহণযোগ্যতাটাকে নিয়ে রাজনীতিতে নেমেছেন পাথেয় করে। জ্যোতি বসুকে নিয়ে বলেছিলেন দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না, তার জন্যই মমতা ব্যানার্জি বলতে পারেন যে 294টা সিটে আমিই ক্যান্ডিডেট। যদি একটা মানুষ বলে এবং জনগণ ভোট দেয়, সেখানে কি আমরা এটা বলতে পারি যে না, এনাকে, মানে এর মাপকাঠিটা কি হবে? প্রথম কথা হচ্ছে রাজনীতি বলতে কি বুঝছি। যদি আমি রাজনীতি বলতে ভাবি যে মন্ত্রিত্ব, রাজনীতির মানে হচ্ছে কোনো একটা মিছিলে হাঁটা, তাহলে হয়তো শরীর, মানসিক ক্ষমতা এগুলোর সঙ্গে সম্পর্ক থাকতে পারে। কিন্তু রাজনীতি মানে তো শুধুমাত্র দলের পতাকা নিয়ে মিছিলে হাঁটা বা সরকার গঠন করা নয়। রাজনীতির একটা বৃহৎ মানে আছে। সেই মানে করলে তো যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি রাজনীতি করছি, যতদিন আমি নিজে ভাবতে পারছি ততদিন আমি রাজনীতি করছি। সেই রাজনীতিটা হচ্ছে যে আমি যখন নির্বাচনে ভোটার লাইনে দাঁড়িয়ে হচ্ছে ভোট দিচ্ছি, এটা কি আমি পলিটিক্সে পার্টিসিপেট করছি না? কোন সিনেমাটা দেখবো, কোন পোশাকটা পরবো, কোন গানটা শুনবো, কোন জিনিসের সমর্থনে দাঁড়াবো, মানে এই যে ইসরায়েল প্যালেস্তাইনের যে সংঘাত ঘটছে, সেখানে আমি কোন দিকে পক্ষ নিচ্ছি, এটা কি রাজনীতি নয়? এটার তো কোনো বয়স থাকতে পারে না। রাজনীতিতে অফকোর্স একটা বয়সের একটা প্রশ্ন চলে আসে, তার কারণ রাজনীতি খুব ইন্টেন্স একটা অ্যাক্টিভিটি। মানে আমাদের নেতারা ভোটের সময় যে পরিমাণ পরিশ্রম করে, মানে যেহেতু আমি দেখেছি কাছ থেকে, সেই পরিশ্রম কিন্তু আমরা কেউ সারা বছরে করি না, এবং তাদেরকে অত্যন্ত ইন্টেন্স কাজ করতে হয়। বা এই ধরো ইলেকশনের সময় মমতা ব্যানার্জি এই যে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল এতগুলো সভা করে বেড়াচ্ছে, এটার কি একটা ইয়ে নেই? কিন্তু মমতা ব্যানার্জি করতে পারছেন। এবার আমি কি করে বলি যে না, আপনার 60-এর ওপর বয়স হয়েছে, আপনাকে করতে দেবো না, আপনি পারলেও করতে দেবো না? এটা তো বলা যায় না। এটা ঠিক যে রাজনৈতিক কার্যকলাপ, কর্মকাণ্ড, দলীয় কর্মকাণ্ড ইত্যাদির ক্ষেত্রে একটা শারীরিক বাধ্যবাধকতা মানুষের থাকতে পারে। এটা তো প্রত্যেকটা ব্যক্তির নিজের মানে এর সিদ্ধান্ত হতে হবে যে আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ডে বা আমার ওপর যে দায়িত্ব ন্যস্ত আছে সেটা আমি সঠিকভাবে করতে পারছি কিনা। বিমান বসু 84 বছর বয়সে যেভাবে মিছিলে হাঁটেন, বা এই মমতা বন্দ্যোপাধ্যায় মানে প্রায় 70-এর কাছাকাছি বয়স হতে চললো, ভদ্রমহিলা যে স্পিডে রাস্তায় হাঁটেন, সে তো আমার 24 বছর 25 বছরের ছেলেমেয়েরাও পারবে না ওনাদের সঙ্গে হাঁটতে। তার ফলে এটা অ্যাকচুয়ালি বয়স নয়, এটা অ্যাকচুয়ালি কাজ করার ক্ষমতা, সদিচ্ছা। হতেই পারে অনেক মানুষের বয়সের সাথে মনে হতে পারে যে আমি কোনো একটা জিনিস আর এটা করতে চাই না, আমি ছেড়ে দিতে চাই। কিন্তু এটার কোনো মানে নির্দিষ্ট কোনো এজ ক্রাইটেরিয়া দেওয়াটা কি যায়? আমার মনে হয় না যায়। এইবারের আমেরিকান ইলেকশনে জো বাইডেন সেকেন্ড টাইমের জন্য দাঁড়াচ্ছে, এবং বাইডেন হচ্ছে সবচেয়ে বয়স্ক আমেরিকান প্রেসিডেন্টের মধ্যে। এবং যখন এর আগে ইলেকশন হচ্ছে ট্রাম্প এবং বাইডেনের, তখন এই বাইডেনের কাজ করার ক্ষমতা এখনও, মানে বাইডেন কখনো কখনো ভুল কথা বলে দিচ্ছে, বাইডেন পড়ে যাচ্ছে, বাইডেন থাকবে কিনা। কিন্তু মোস্ট লাইকলি এই লাস্ট আমেরিকান ইলেকশনে দুটো দলই যে প্রার্থীকে নির্বাচিত করলো, তারা দুজনেই হচ্ছে অত্যন্ত বয়স্ক, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন। এবং আমেরিকান জনগণ ভোট দিল। এখন আমেরিকার যে সিস্টেমটা, এটা তো প্রার্থী নির্বাচন হচ্ছে প্রাইমারিজ হয়ে, মানে প্রত্যেকটা আমেরিকান রাজ্যে সেই পার্টির যারা রেজিস্টার্ড ভোটার, তারা ভোট দিয়ে ঠিক করবে আমাদের এই রাজ্য থেকে আমরা কার ক্যান্ডিডেটকে সাপোর্ট করছি। তার মানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েও বয়স্ক মানুষই নির্বাচিত হচ্ছে আমেরিকার রাজনীতিতে। জো বাইডেন নিজেই বলছে না না, আমি কাজ করতে পারবো, মানে কে বলছে আমি পারবো না? এখন যদি একটা মানুষ বলে এবং জনগণ ভোট দেয়, সেখানে কি আমরা এটা বলতে পারি যে না, এনাকে, মানে এর মাপকাঠিটা কি হবে? আমরা একটা স্টাডি করছিলাম, সেই স্টাডিতে আমরা বেশি না 100টা লোককে গিয়ে নেতা কেমন, মানে নেতা বলতে কি বোঝো,
সেখানে অভিজ্ঞতাটা অন্তত আমাদের সার্ভেটা পশ্চিমবঙ্গে অভিজ্ঞতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা জিনিস বুঝতে হবে যে একজন খুব ইয়াং নেতা সে রাজনীতিতে প্রবেশ করলো এবং সে নেতা হলো, মন্ত্রী হলো। এখন এই যে রাজনীতিতে প্রবেশ করতে গেলে যা যা ক্যাপিটাল লাগে, রেকগনিশন, ক্যাপিটাল, রাজনীতি করার, খুব ইয়াং বয়সে এটা অ্যাকোয়ার করা ডিফিকাল্ট। একমাত্র কে অ্যাকোয়ার করতে পারে? যার একটা ফ্যামিলির লেগাসি আছে, সেই লেগাসি থেকে যে বাবা এমপি ছিল, ছেলে এমপি হয়ে দাঁড়ালো, এই লেগাসি আছে ওনার ছেলে। কিন্তু একজন লিডার যার ওরকম কোনো পূর্ব পরিচিতি নেই, সে যদি রাজনীতিতে নিজের জায়গা করতে চায়, তাকে কিন্তু কঠোর পরিশ্রম করে অন্তত জীবনে 30টা 35টা 40টা বছর ওখানে দিয়ে তবে সে ওঠে। একটা সিম্পল এক্সাম্পল বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ধরুন কলকাতা কর্পোরেশনেই দেখলাম যে অনেক সেকেন্ড জেনারেশন মানে তৃণমূল নেতা নেত্রীর ছেলেমেয়েরা কাউন্সিলর হয়ে দাঁড়িয়েছে, মানে জাভেদ খান তার ছেলে কাউন্সিলর হয়েছে, বা অন্য নেতা নেত্রীদের, তাদের ক্ষেত্রে আপনি ইয়াং এক্সপেক্ট করতে পারেন। কিন্তু যখন কেউ একজন ফার্স্ট এসে রাজনীতিতে নিজের হাতে খড়ি করে জায়গা বানাচ্ছে, তার তো বয়স হয়েই যাবে এই কাজটা করতে গিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইয়াং নেতা, তার কারণ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াং নেতা হয়ে মুখ্যমন্ত্রী হতে পারেননি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের জায়গাটা রাজনীতি করে তৈরি করতে হয়েছে। তার ফলে সেইখানে তার জীবনে 30 বছর চলে গেছে। রাজনীতি তো এরকম নয় যে কোনো একটা ইউপিএসসির মতো পরীক্ষা দিয়ে আমি নেতা হয়ে গেলাম, বা কোনো একটা ক্রাইটেরিয়া টিক করে ডিগ্রি নিয়ে আমি রাজনৈতিক নেতা হলাম, সেটা তো নয়। তার ফলে এই মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা অর্জন করতে গেলেও তো একটা সময় লাগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্জিত গ্রহণযোগ্যতাটাকে নিয়ে রাজনীতিতে নেমেছেন পাথেয় করে। ডাইনামিক আর প্রোগ্রেসিভের মধ্যে আমি একটা পার্থক্য করি। হ্যাঁ, মানে এখন ভারতবর্ষের বাস্তবতায় সবচেয়ে ইয়াংরা রিগ্রেসিভ কনজারভেটিভ পলিটিক্সও করছে, এটা অনস্বীকার্য। হ্যাঁ, বিজেপির তেজস্বী সূর্যা ইয়াং, খুব ভালো কথা বলে, কিন্তু তার রাজনীতিটাকে আমরা যাই বলি আর প্রোগ্রেসিভ পলিটিক্স বলতে পারি না। তার ফলে ইয়াং হলেই যে পলিটিক্সটা খুব প্রোগ্রেসিভ হবে আর ওল্ড হলে পলিটিক্সটা রিগ্রেসিভ বা কনজারভেটিভ হবে, এর কোনো মানে নেই। ইয়াং মানুষ অনেক ডাইনামিক, সে অনেক বেশি ইন্টারনেট স্যাভি, অনেক কিছু সে তথ্য নতুনভাবে ভাবে। সে হচ্ছে প্রশান্ত কিশোরকে ডেকে নিয়ে এসে বসে নতুন করে রাজনীতি করতে পারে, সে মানে ইত্যাদি করতে পারে। কিন্তু এর সঙ্গে তো একটা মিক্সচার অফ অভিজ্ঞতাও লাগবে, দুটোর একটা ব্যালেন্সে। এই ব্যালেন্স করাটা পলিটিক্যাল পার্টিদের জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। সেই অভিজ্ঞতাটা হচ্ছে যে এটা তো রাজনীতি নয় যে কোথাও একটা কম্পিউটারের সামনে বসে আমি কিছু ডেটা কালেক্ট করলাম আর আমি বলে দিলাম যে এইবার নির্বাচনের ফল এটা হবে। রাজনীতি এত সহজ সরল সমীকরণে চলে না। তার ফলে এখানে অভিজ্ঞতার প্রয়োজন, এখানে মানুষের কাছে গ্রহণযোগ্যতা প্রয়োজন। এখানে সেই গ্রহণযোগ্যতাটা অর্জন করতে হবে। সেই অর্জন করার প্রক্রিয়াটা গণতান্ত্রিক রাজনীতিতে অতটা সহজ নয়। সরকার পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যৌবন কি নতুন কিছু আনতে পারে? হ্যাঁ, পারে। কোনো একটা অফিসে হঠাৎ করে অনেক নতুন ইয়াং ছেলে মেয়েকে চাকরি দেওয়া হলো, তারা তাদের সঙ্গে নতুন নতুন ভাবনা, নতুন উদ্যম, নতুন নিয়ে চলে এলো এবং চলে এসে তারা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলো, প্রয়োগ করছে। এই প্রয়োগ করতে গিয়ে অনেকগুলো ওয়ার্ক করবে, অনেকগুলো কাজ করবে, অনেকগুলো ভাবনা দেখা যাবে যে ভাবনাটা খুব ভালো ছিল, কিন্তু বাস্তব জীবনে প্রয়োগে করতে গিয়ে দেখা গেল এটা হচ্ছে না। এই জায়গাটাতেই হচ্ছে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সটা কাজে লাগে। The best of ideas can fail because of failures of implementation. This always happens in public policy. Theoretically, কন্যাশ্রীর আইডিয়াটা তো খুব ভালো। মেয়েদেরকে শিক্ষিত করলে পরবর্তী প্রজন্ম শিক্ষিত হবে,
মেয়েরা যদি পড়াশুনো করে তারা অনেক বেশি এম্পাওয়ার্ড হবে, এবং মেয়েরা লেখাপড়া করলে তারা লেবার মার্কেটে পার্টিসিপেট করে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে এই ধারণা। এবং চাইল্ড ম্যারেজ কমবে। মুর্শিদাবাদে একটা জায়গায় গেছে, একটা স্কুলের হেডমাস্টারের সঙ্গে কথা হচ্ছে, 68 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কন্যাশ্রী প্রাপ্ত, 10 জন প্রেগনেন্ট যারা পরীক্ষার্থী। কি হয়েছে না হয়েছে সেটা হচ্ছে সিস্টেমটা, এই পলিসিটা করার পর এমনভাবে ইমপ্লিমেন্টেশন হয়েছে, এবং তার নানান বাস্তবতা আছে, ধর্ম আছে, শিক্ষার অভাব আছে, দারিদ্র আছে, নানান বাস্তবতার মধ্যে হয়ে গেছে সেটা হচ্ছে এই সিস্টেমটা জাস্ট হয়ে গেছে হচ্ছে নামটা রেজিস্টার করে রাখো, টাকাটা নাও। ওই যে এম্পাওয়ারমেন্ট, চাইল্ড ম্যারেজ প্রিভেনশন, এইগুলোর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। ডিবেটটা অনেক দিনের মানে বহু পুরনো ডিবেট। 2000 বা 99 এরকম কোনো একটা সময় ওই মমতা ব্যানার্জি বলেছিলেন যে কমিউনিস্টরা দেহত্যাগ, জ্যোতি বসুকে নিয়ে বলেছিলেন দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না। হ্যাঁ, তো মানে তখনও এইটা ব্যাপার ছিল যে বয়স্ক সব লোকেরা আছে, এরা কেউ জায়গা ছাড়ছে না। ইন্দিরা গান্ধী 1971-এ যখন 69-এর পর থেকে যখন কংগ্রেসের মধ্যে হচ্ছে ঝামেলা লাগছে ইন্দিরা গান্ধীর সঙ্গে, তখন ইন্দিরা গান্ধী হচ্ছে বয়স্ক প্রবীণ যারা কংগ্রেস লিডার, যাদেরকে আমরা সিন্ডিকেট নাম দেওয়া হচ্ছে, তাদের সম্পর্কে বলছেন যে এরা হচ্ছে প্রবীণ, এরা হচ্ছে কনজারভেটিভ, এরা হচ্ছে ভারতে কোনো প্রগতিশীল রাজনীতির সমর্থন করে না, আমি হচ্ছি নবীন প্রগতিশীল রাজনীতির পক্ষে। এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে এক ঝাঁক কংগ্রেসের লিডার ছিল যাদেরকে বলা হতো ইয়াং টার্কস অফ কংগ্রেস, এই চন্দ্রশেখর থেকে আরম্ভ করে সবাই, এবং তারা হচ্ছে তখন হচ্ছে বয়স্কদের বিরুদ্ধে লড়াই চলছে। তার মানে 1971 সালের কথা বলছি। তার ফলে এই যে রাজনীতিতে, কিন্তু এইটা বেসিক্যালি একটা পশ্চারিং, এটা হচ্ছে সংঘাত। সেই সংঘাতটাকে আমি কোন মোড়কে পেশ করব, এবং সেই সংঘাতটা যখন হচ্ছে কংগ্রেস পার্টির মধ্যে আভ্যন্তরীণ ক্ষমতার সংঘাত হচ্ছে, তখন সেই সংঘাতটাকে পেশ করা হচ্ছে যে ওরা প্রবীণ, ওরা হচ্ছে রক্ষণশীল, আমরা হচ্ছি নবীন, আমরা হচ্ছি প্রগতিশীল। তাই সংঘাতটা হচ্ছে নবীন প্রবীণ, রক্ষণশীল আর প্রগতিশীলের মধ্যে। এইখানে যে জিনিসটা একটা স্তরে যেটা আছে সেটা হচ্ছে একটা পলিটিক্যাল সাকসেশনের গল্প, একটা সাকসেশন, মানে তৃণমূল হচ্ছে মানে সিপিআইএম বা বিজেপির চেয়ে আলাদা। তৃণমূল হচ্ছে একটা পার্সোনালিটি সেন্ট্রিক দল। এই দলটা বানিয়েছে মমতা ব্যানার্জি, এবং এই দলের যেটুকু লেজিটিমেসি সেটা হচ্ছে মমতা ব্যানার্জির জন্য। তার জন্যই মমতা ব্যানার্জি বলতে পারেন যে 294টা সিটে আমিই ক্যান্ডিডেট, ভোট দিচ্ছেন আমাকে, লোক দেখবেন না, আমি আপনার জন্য কাজ করব। তাহলে এইরকম একটা দলে যেখানে হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, কাঠামো, মানে সেই জেলা কমিটি হতে পারে বা আঞ্চলিক কমিটি হতে পারে, যেরকম কাঠা হতে পারে, ডানপন্থী রাজনীতি হলে হচ্ছে তাদের হচ্ছে কার্যকর্তা এইখানকার, এই যে কাঠামোটা, এই কাঠামোগুলো দুর্বল হয়, এবং এই কাঠামোতে যারা নিয়োগ হয় তারা হচ্ছে ওই সর্বময় নেতা বা নেত্রীর বদান্যতাই তাদের নিয়োগ, মানে লিডাররা নিজেদের পজিশন পায় হচ্ছে নেতা নেত্রীর জন্য। এইরকম একটা দলে যখন পলিটিক্যাল সাকসেশন হবে, যখন একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে রাজনীতির ক্ষমতা যাবে, তখন এইরকম একটা দ্বন্দ্ব হবে। এই সাকসেশনের লড়াইটাকে দেখে মনেই হতে পারে যে এটা নবীন আর প্রবীণের লড়াই। আইডিওলজিক্যালি বা পলিটিক্যালি এমন কি কোনো সংঘাত আমরা দেখতে পাচ্ছি যে এই নীতিটা নিয়ে তৃণমূলের মধ্যে সংঘাত হচ্ছে, বা সরকার পরিচালনার ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে সংঘাত হচ্ছে নবীন আর প্রবীণের? আমরা সেই রকম দেখতে পাচ্ছি না। মানে এরকমটা নয় যে সরকার একটা নীতি নিচ্ছে এবং সরকারের দলের মধ্যে দুটো মতামত উঠে এসছে যে এই নীতিটা এইভাবে নেওয়া উচিত। একটা দিকের মতামতে একটা গ্রুপ আছে যারা রিলেটিভলি কাঁচা চুলের এবং তাদের একটা কিছু বক্তব্য আছে, আর পাকা চুলের একটা। আমরা কিন্তু সেই রকম দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রশ্নটা আসছে হচ্ছে যে আনুগত্যটা কার প্রতি হবে। নরেন্দ্র মোদী আসার আগে কেউ ভাবতে পেরেছিল যে লালকৃষ্ণ আদবানি হচ্ছে একদম সাইড লাইনে চলে যাবে? কিন্তু লালকৃষ্ণ আদবানি যে সাইড লাইনে গেলেন এবং এতে অর্গানাইজেশনের দলে কোনো প্রভাব পড়লো না, তার কারণ
এরা একটা সিস্টেম্যাটিক দল, এদের অর্গানাইজেশন দলের পপুলারিটি ধরে রাখে, এদের এখানে ফেস ইম্পর্টেন্ট কিন্তু অর্গানাইজেশন গ্রাউন্ড ওয়ার্ক করে। তৃণমূল ইজ নট লাইক দ্যাট, মানে ইভেন কংগ্রেস পার্টি টু আ সার্টেন এক্সটেন্ট ইজ নট লাইক দ্যাট। এই দলগুলো হচ্ছে পার্সোনালিটি সেন্ট্রিক পার্টি। বিজু জনতা দলে বা ওয়াইএসআর কংগ্রেসে বা ডিএমকেতে এখানে দাঁড়িয়ে কিন্তু ওরকম স্ট্রাকচার্ড অর্গানাইজেশনে এরকম হবে না যে একদম বাইরের কেউ একজন দলের সবচেয়ে বড় নেতা হয়ে যাবে, এটা হবে না। কারণ কি দলটার অস্তিত্ব এবং দলটার বৈধতা আসে হচ্ছে একটা মানুষের নাম, একটা পরিবারের নাম থেকে। তার ফলে ন্যাচারালি এখানে একটা ফ্যামিলির সাকসেশন। ইদানিং আমি দেখছিলাম যে অভিষেক ব্যানার্জির একটা ডায়মন্ড হারবার মডেল, মানে সে কোভিডের টেস্টিং হোক বা কোনো রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ হোক, বা এই যে দেখলাম বার্ধক্য ভাতা যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে, তার কারণ কি করে একজন এমপি নিজের থেকে 7 কোটি টাকা মাসে লোককে দিতে পারছে, মানে এই টাকাটার উৎস কি, এই নিয়ে বিরোধীরা প্রচুর প্রশ্ন করছে। কিন্তু এতদিন ধরে আমরা দেখতাম যে পশ্চিমবঙ্গের যে কোনো নীতি যাই হোক সমস্ত কিছু হচ্ছে মুখ্যমন্ত্রীর নামে আসতো। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় খাদ্যসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী। আমরা এখন দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণার জায়গায় আগে অভিষেক ব্যানার্জি করছেন এবং করে তারপর উনি বলছেন যে সরকারকে আমি অনুরোধ করব যে সরকার যেন এই নীতিটা নেয়, এবং সরকার তারপরে সেই নীতিটাকে গ্রহণ করে নিচ্ছে। এখন এটা একটা সিগন্যালিং। এই সিগন্যালিংয়ে হচ্ছে যে আগে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হতো, এখন তৃণমূলের মধ্যেও একটা সিগন্যাল দেওয়া হচ্ছে যে এইসব বুদ্ধিগুলো, এইসব নতুন নতুন ভাবনা, এগুলো অভিষেক ব্যানার্জির মাথা থেকে আসছে।